জনমানুষের সঙ্গে একটি মহলের চাওয়ার পার্থক্য দেখছেন তারেক রহমান। যে কোনো মূল্যে ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান, বিচার ও সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত। ভিসি প্রো-ভিসির পদত্যাগে কুয়েট শিক্ষার্থীদের উল্লাস, ক্যাম্পাসে আনন্দ মিছিল। 4 মে একাডেমিক কার্যক্রম শুরু, সিদ্ধান্তে শিক্ষক সমিতির আপত্তি। ছাত্রদল কর্মী পারভেজ হত্যায় 2 ছাত্রীকে আটকের খবর সঠিক নয় বলছে ডিএমপি। প্রধান আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি, বিচার দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ। বাংলাদেশ পুনর্গঠনের সহযোগিতার আশ্বাস কাতার প্রধানমন্ত্রীর। রোহিঙ্গা প্রত্যাবাসনের সহায়তার ঘোষণা, দোহার ব্যবসায়ীদের ঢাকায় বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। কাশ্মীরে হামলা ইস্যুতে এবার পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা, বাণিজ্য বন্ধের ঘোষণা। পাক উপপ্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি আলিশা ইসলাম। গণমানুষ আর একটি মহলের চাওয়ার মধ্যে পার্থক্য আছে উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হলে সবকিছু বাধাগ্রস্ত হবে। আর সংস্কার নিয়ে রাজনৈতিক দলের একমত দিকগুলো দ্রুত জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। আলাদা অনুষ্ঠানে নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। জেলার বৃহস্পতিবার দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলায় ৩১ দফা কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কার সহ তৃণমূলের নেতাকর্মীদের নানান প্রশ্নের উত্তর দেন। ভার্চুয়ালি যুক্ত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। ৩১ দফাকে জাতির মুক্তির সনদ হিসেবে উল্লেখ করে সেগুলোকে জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে নেতাকর্মীদের নির্দেশনা দেন মির্জা ফখরুল। এই ৩১ দফা হচ্ছে আমাদের একটা মুক্তির সনদ, জনগণের ভালোবাসার দলে পরিণত করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। ৩১ দফাকে পুরোপুরি আমাদের নিয়ে যেতে হবে জনগণের মাঝে। জনমানুষের চাওয়ার সঙ্গে একটি মহলের চাওয়ার পার্থক্য রয়েছে উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হলে সবকিছু বাধাগ্রস্ত হবে। নেতাকর্মীদের যে কোনো মূল্যে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, সংস্কার প্রস্তাব উপস্থাপনের ক্ষেত্রে অন্যদের সঙ্গে পার্থক্য হলো বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করেই ৩১ দফা দিয়েছে। জনমানুষের যেই প্রশ্ন, যেই চাওয়া, তার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে। একটি মহলের কাছে অন্য কিছু গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যখন দিয়েছি, আমরা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি। আর অন্য যারা দিয়েছেন তারা কোন প্রেক্ষাপটে সংস্কার প্রস্তাব নিয়ে এসেছেন, কিভাবে দিচ্ছেন, এটি বিচারের দায় আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয়, সব কিছু তাহলে ধ্বংস হয়ে যাবে, সবকিছু বাধাগ্রস্ত হবে। এদিকে বৃহস্পতিবার বিকেলে গুলশানে লিয়াজো কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের মধ্যে কোন কোন বিষয় ঐক্যমত হয়েছে তা দ্রুত জাতির সামনে প্রকাশের আহ্বান তার। খালি বিএনপি না, প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। সুতরাং কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানিয়ে দিয়ে সনদ সই করে নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই। একই দিন দুপুরে নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের ইন্ধনে ফ্যাসিস্টদের দোসররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির সাহস দেখাচ্ছে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা পতিত ফ্যাসিস্টদের সহযোগীরা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যাকারীদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরে জামায়াত আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমান এই কথা জানান। বিচার ও সংস্কারের আগে নির্বাচন জাতি মেনে নেবে না বলেও এ সময় মন্তব্য করেন তিনি। ভয়াবহ ফ্যাসিবাদের থাবা আমরা দেখেছি গত বছর জুলাই আগস্ট মাসে। তারা শেষ পর্যন্ত মানুষ খুন করে করেই বিদায় নিয়েছেন। আজকে তাই সব দিক থেকে আওয়াজ উঠেছে, খুনিদের বিচার চাই। আমাদের সমাজে অনেক আবর্জনা তৈরি হয়েছে এবং এই আবর্জনা তৈরি করেছে রাজনৈতিক দলগুলা ক্ষমতায় গিয়ে। আমরা ওই আবর্জনাগুলা সংস্কার চাই। এই দুইটা জিনিস সম্পন্ন করেই আমরা নির্বাচন চাই। এই দুই জিনিস ছাড়া নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না।
53 বছরে গণতন্ত্রের ঘাটতির কারণে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সকালে আম জনতার দলের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। আর দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তিকে না রাখার প্রস্তাব করেছেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান। সকালে আম জনতার দলের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে আলী রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য হলো সবার সঙ্গে আলোচনা করে একটি জাতীয় সনদ তৈরি করা, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে, যার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের পথরেখা নির্মাণ করা হবে। বৈঠকে আম জনতা দলের সভাপতি মিয়া মসুজ্জামানের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বাংলাদেশকে প্রদেশে ভাগ করলে পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে, তাই প্রদেশে ভাগ না করার সুপারিশ আম জনতার দলের। প্রদেশ বা রাজ্যে ভাগ করা হলে আমাদের হিল ট্রাক্স যেটা আছে ওইটা একটা সংকটে পড়বে, আমাদের সার্বভৌমত্বের ক্রাইসিস সৃষ্টি হবে এবং এটা নিয়ে দীর্ঘদিন ষড়যন্ত্র হচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করেছি যে আপনারা এই কাজটি করবেন না। রাজনৈতিক দল হিসেবে আপনারা, অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যাতে করে আমাদেরকে পুনর্বার এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে না হয়, পুনর্বার যেন আমাদের প্রাণ দিতে না হয়, পুনর্বার যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার মোকাবেলা করতে না হয়। সকলের সঙ্গে আলোচনা করে এমন একটি জাতীয় সনদ তৈরি করা যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে, যার ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্মাণ করা যাবে। সংস্কার প্রস্তাবনার দিকে তাকিয়ে না থেকে নিজেদের ক্ষমতা অনুযায়ী ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রাইলের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এই কথা জানান। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সিইসি জানান, ভোটের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার। তালিকা প্রস্তুত, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা সহ সার্বিক বিষয় তুলে ধরা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার বলেন, রাজনৈতিক সমঝোতার বিষয়ে উদ্যোগ নেবে ঐকমত্য কমিশন, সে বিষয়ে কথা বলতে চায় না ইসি। এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে অস্ট্রেলিয়ার পাশে থাকবে বলে ইসিকে আশ্বস্ত করেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার। Bangladesh is going through as it moves towards open, free and fair elections. Australia stands by Bangladesh and we continue to work with you as best we can to support your effort. আমরা যেগুলো আশু আছে, যেগুলো ইমার্জেন্সি আমরা করে ফেলতে পারবো, সেগুলো ইলেকশনের আগে যেগুলো করা সম্ভব, যেগুলো প্রয়োজন, সেগুলো আমরা করব। ঐকমত্য কমিশন থেকে তো ওনারাই দিবেন যে কখন কিভাবে কি করবেন, সেটা এটা আমাদের হাতে নাই। যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। টানা আন্দোলনের মুখে কুয়েট উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে কোনো ধরনের রাজনীতি মেনে নেওয়া হবে না বলেও জানান তারা। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে নতুন ভিসি ও প্রো ভিসি। আগামী 4 মে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। তবে সিদ্ধান্তকে একপাক্ষিক আখ্যা দিয়ে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি। দীর্ঘ আন্দোলনের পর জাতীয় পতাকা হাতে বিজয় মিছিলে কুয়েট শিক্ষার্থীরা। গত ফেব্রুয়ারিতে সহপাঠীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ, রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবি তুলে ধরেন। এক পর্যায়ে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন। ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ বেশিরভাগ দাবি কর্তৃপক্ষ মেনে নিলেও আন্দোলন আরও শক্তিশালী হয়ে উপাচার্য পদত্যাগের এক দফায় রূপ নেয়, যা দাগ কাটে সারা দেশে। শিক্ষার্থীদের অনড় অবস্থানে এক ধরনের বাধ্য হয়ে উপাচার্য ও উপ
উপাচার্যকে অব্যাহতি ঘোষণা সহ বেশিরভাগ দাবি মেনে নিয়েছে প্রশাসন। আর এমন সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। রাজনীতিমুক্ত ক্যাম্পাস চান বলে জানান তারা। সেই সঙ্গে 18 ফেব্রুয়ারি হামলার ঘটনায় প্রকৃত দোষীদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা। আমরা আমাদের এক দফা দাবি বাস্তবায়ন করি এবং আমাদের ভিসি এবং প্রভিসি মহোদয়ের যে অব্যাহতি ঘোষণা করা হয় এবং আমাদের বিজয় অর্জিত হয়। আমাদের প্রতিবাদ করতে গিয়ে আমাদের অনেক সম্মানিত শিক্ষকদের সাথে অনেক সময় বেয়াদবি হয়েছে। আমাদের শিক্ষকরা আমাদের পিতার সমতুল্য। আমরা আশা করব আমাদের শিক্ষকরা আমাদের ক্ষমা করে দিবেন। তবে সিদ্ধান্তকে একপাক্ষিক আখ্যা দিয়ে এতে আপত্তি জানিয়েছে কুয়েট শিক্ষক সমিতি। বিষয়টি আগেই অবগত হলে স্বেচ্ছায় পদত্যাগ করতেন বলে জানান বিদায়ী উপ-উপাচার্য। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। এখনো পর্যন্ত আমার কাছে স্বচ্ছ ধারণা নেই যে কি সমস্যার কারণে আমাকে অব্যাহতি দেওয়ার কথা বলা হলো। আমাকে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হতো বা আমাকে যদি আগে থেকেই বলা হতো আমি হয়তো নিজেই পদত্যাগ করতাম। সরকার যদি মনে করে এটা অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এদিকে আগামী 4 মে শুরু হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। ওদের দাবি পুরা হওয়ার পরে ক্যাম্পাসের ভিতরে কোনো সমস্যা নাই, এখানে নিরাপত্তা নিশ্চিত আছে। গতকাল বিকাল থেকে হল তো পুরোপুরি খোলা হয়ে গেছে, আর ক্লাস 4 তারিখ থেকে হল সে 4 তারিখ থেকে হবে। গত 18 ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের জেরে কুয়েট ছাত্রদল ও শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের মধ্য দিয়ে আন্দোলনের সূত্রপাত। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। চট্টগ্রাম ঢাকার পর এবার বরিশালে মামলার মাধ্যমে সিটি মেয়র হওয়ার চেষ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী। ভোটে কারচুপির অভিযোগ এনে 17 এপ্রিল হাতপাখার প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের করা মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে 5 মে। বৃহস্পতিবার শুনানির দিন থাকলেও তা হয়নি। তবে এদিন ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে মিছিল করেছেন তার অনুসারীরা। 2023 সালের সিটি নির্বাচনে হাতপাখার প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বৃহস্পতিবার সকালে বরিশালের সদর রোডে জড়ো হন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। 11টার দিকে মিছিল নিয়ে তারা জেলা দায়রা ও জজ আদালতের সামনে ফজলুল হক এভিনিউ সড়কে অবস্থান নেন। এদিন ফজলুল করিমের করা এক মামলার শুনানি হওয়ার কথা ছিল আদালতে। তবে দুপুর 12টার দিকে বাদীর আইনজীবী জানান আগামী 5 মে শুনানির নতুন দিন ধার্য করা হয়েছে। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের পক্ষে এই মামলাটি আমরা ফাইল করি। তো এই মামলায় আজকে আদেশের জন্য ছিল। আমরা 17/4/2025 তারিখ ফাইল করি। আজকে আদেশের জন্য ছিল, আমরা শুনানি করছি। উনি বললেন যে আদেশটা আমি 5/5/2025 তারিখে দিতে চাচ্ছি। আমরা বললাম যে ঠিক আছে, আদালত যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা একমত। গত 17 এপ্রিল 2023 সালের সিটি নির্বাচনে কারচুপির অভিযোগ ও ফল ঘোষণা বাতিল চেয়ে মামলা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফয়জুল করিম। চরমনাইপন্থী নেতাকর্মীরা বলছেন নির্বাচনে কারচুপি করে নৌকার প্রার্থীকে জয়ী করা হয়েছিল, তাই ফল ঘোষণা বাতিল করে দ্বিতীয় অবস্থানে থাকা ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করতে হবে। আমাদের শাইকে চরমনাইকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মেয়র ঘোষণা করা। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট দিয়েছে, কিন্তু আওয়ামী খুনি হাসিনা তার ভাইকে বিজয় করার জন্য পুলিশ প্রশাসন সহ ছাত্রলীগ যুবলীগকে ব্যবহার করে আর বিজয়কে ছিনিয়ে নিয়েছে। আমাদের এই সঠিক রায় যদি না হয় তা আমরা এই দেশ ইনশাআল্লাহ গণঅবস্থান পালন করব। 2023 সালের 12 জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাদ 85,752 ভোট পেয়েছিলেন। দ্বিতীয় অবস্থানে থাকা হাতপাখার প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পান 34,345 ভোট। এদিকে ভোটের ফল ঘোষণা বাতিলের দাবিতে বুধবার মামলা করেছেন প্রতিদ্বন্দ্বিতা করা আরেক প্রার্থী ইকবাল হোসেন তাপস। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে 261 কোটি টাকার মানি লন্ডারিংয়ের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুদক। একই সঙ্গে ভোলার সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবের বিরুদ্ধেও 85 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। 2 উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতি নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদনের তথ্য খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন দুদক মহাপরিচালক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 নম্বর অঞ্চলের 4 নম্বর ওয়ার্ড সচিব কুতুবুদ্দিন সোহেলকে ঘুষ গ্রহণকালে হাতে নাতে গ্রেফতার করে দুদক। রাজধানীর বাসাবো এলাকার একটি ভবনের ছাড়পত্র প্রদানে ঘুষ গ্রহণ করছিলেন তিনি।
মামলা হয়েছে রাজশাহী এলাকার সাবেক এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে। তার বিরুদ্ধে 27 কোটি টাকার অবৈধ সম্পদ ও 261 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অস্বাভাবিক লেনদেন পূর্বক উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ভোলা 4 আসনের প্রভাবশালী সাবেক এমপি আব্দুল্লাহ আল জাকবের বিরুদ্ধে প্রায় 14 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 85 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। 85 কোটি 69 লক্ষ টাকারও বেশি অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন দুই উপদেষ্টার সাবেক এপিএস ও ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে গণমাধ্যমে আসা অভিযোগের বিষয়ে আইন মেনেই ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদক মহাপরিচালক। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সবগুলো বিষয় বিবেচনা করা হবে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদের স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তি ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। দেশে বিদেশে হারুন ও তার স্ত্রীর নামে জ্ঞাত আয় বহির্ভূত কয়েকশো কোটি টাকার সম্পদ থাকার অভিযোগ তুলে তা ক্রোক ও ফ্রিজের আবেদন করে দুদক। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এমন আদেশ দিলেন সিনিয়র বিশেষ জজ আদালত। পাশাপাশি সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন, শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন ও শেখ তন্ময়ের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তি ফ্রিজের আদেশও দিয়েছেন আদালত। জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদের অস্থাবর সম্পত্তি ও ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। বর্ষার আগে রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বাড়লেও নেই সিটি কর্পোরেশনের তৎপরতা। কিছু জায়গায় ওষুধ ছিটানো হলেও একে লোক দেখানো বলে অভিযোগ নগরবাসীর। বছর বছর অর্থ বরাদ্দ বাড়লেও নেই সুফল। কীটতত্ত্ববিদরা বলছেন, 2 সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম কখনোই খুব শক্তিশালী ছিল না। এদিকে মৌসুম শুরুর আগেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছেন প্রতিদিন গড়ে প্রায় 50 জন। সুমন আহমেদের তোলা ছবিতে আলামে তুষারের রিপোর্ট। সূর্যাস্তের এই দৃশ্য নগরবাসীর জন্য যতটা আনন্দের, ঠিক ততটাই আতঙ্কের। কেননা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এবছর চলতি মাস পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় 2500 জন, আর মৃত্যুর সংখ্যাটাও 20 ছুঁই। রাতের আধার তো আছেই, দিনেও সমানভাবে অত্যাচার চালায় এই কীট। এর জন্য ড্রেন আর খাল দখলমুক্ত করে পরিষ্কার না করাকে দুষছেন নগরবাসী। এত মশা, রুমে সন্ধ্যার পর থাকা অলিগলিতে কোন মশার কারণ থাকা যায় না। পড়াশোনা করতে বসলে তখন মশায় কামড়ায়। যখন সংক্রমণের হার বেড়ে যায় তখন নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ, হয় জেল জরিমানা। তবে সংক্রমণের গতির সঙ্গে কমে আসে তৎপরতা, আর যার প্রমাণ এই পরিবেশ। নিয়ম করে মশক নিধনে ঔষধ ছিটানো হয়, হয় ফগিংও, কিন্তু নগরবাসীর অভিযোগ কাজে আসে না এসবের কিছুই। সব খালি ময়লা, তো ময়লা তো মশার বিস্তার তো হবে। ঠিক মতো ওষুধ দিত তাহলে মশা একটু কমতো। তবে 2 সিটি কর্পোরেশনের দাবি, মশার বাড়তি উপদ্রবে হিমশিম খেতে হচ্ছে তাদেরও। একই এলাকায় একই সাথে একটা চিরুনি অভিযান হবে, যেখানে সব কার্যক্রম সমন্বিতভাবে হবে। প্রায় 1000-এর উপরে ট্র্যাপ আমরা এই মুহূর্তে বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি, যে বেশি মশা যেখানে আছে, যেখানে আসলে আমরা আসলে ওষুধ দিয়ে কুল পাচ্ছি না। বর্ষা আসার আগে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে না পারলে বিপর্যয়ের মুখোমুখি হতে হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। মশা যেখানে জন্মায় সেই ব্রিডিং প্লেস ম্যানেজমেন্ট করতে হবে। ফগিং হেলথ হ্যাজার্ড, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, কিন্তু মশা কোনো রকম ইফেক্টিভলি সে মশা কিল করতে পারে না। সো এই টাকাটা আমরা বাতাসে উড়িয়ে দেওয়া ছাড়া আমি আর এটাকে কোনো কিছু মনে করি না। মশক নিধনে গবেষণা নির্ভর দীর্ঘমেয়াদী সমাধানের দিকে যাওয়ার বিকল্প দেখছেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এই অধ্যাপক। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে চলছে উচ্ছেদ অভিযান। রাজধানীর বিভিন্ন স্থানে নিয়ম নীতির তোয়াক্কা না করে রাস্তার জায়গা দখল করে অনেকে গড়ে তুলেছেন স্থাপনা। এসব স্থাপনা উচ্ছেদে রাজধানীতে চলছে রাজুক ও নগর কর্তৃপক্ষের অভিযান। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপসারণ করা হয়েছে অবৈধ স্থাপনা। অভিযানে জরিমানা করা হয়েছে প্রায় 3 লাখ টাকা।
যেখানে আবাসিক ভবন নির্মাণের কাজ চলছে তার সামনে গড়ে তোলা হয়েছে বাণিজ্যিক স্থাপনা, তাও আবার রাস্তার জায়গা দখল করে। দুই পাশের দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এক্সাভেটর দিয়ে গুড়িয়ে দেয় রাজুক। রাস্তা দখল করতে বাড়ানো হয়েছে ছাদের অংশ, আবার কেউ কংক্রিট বাড়িয়ে দিয়ে জায়গা বাড়ানোর চেষ্টা করেছেন। অনেকে রাস্তার ওপরেই তুলেছেন টিনের বেড়া। বৃহস্পতিবার দুপুরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক অভিযান পরিচালনা করে রাজধানীর খিলক্ষেত নামাপাড়া এলাকায়। এ সময় বেশ কয়েকটি নির্মাণাধীন ভবনে অনিয়ম পাওয়া যায়। 15 ফিট রাস্তা থেকে ওনারা দখল করে নিয়ে ব্যত্যয় ঘটে বিল্ডিং করেছেন, সেটি আমরা ধ্বংস করে দিলাম। অবৈধ বাণিজ্যিক ব্যবহার আমরা বন্ধ করব, যতবার প্রয়োজন হয় ততবার ব্যবস্থা নিব। এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। সড়কে চলাচলের রাস্তা দখল করে অবৈধভাবে বানানো হয়েছে প্রবেশদ্বার। মিরপুরের রূপনগর আবাসিক এলাকার বিভিন্ন রাস্তায় অবৈধভাবে নির্মিত গেটগুলোতে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং রাতের বেলা ইমার্জেন্সি কেউ যদি বের হতে চায় তার জন্য যদি কোনো অসুবিধা না হয়, নির্বিঘ্নে চলাচল করার জন্য আমাদের এই উচ্ছেদ অভিযান। এদিকে ইমারত নির্মাণ আইন লঙ্ঘন ও নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ বন্ধে নারায়ণগঞ্জে চতুর্থ দিনের মতো অভিযান পরিচালনা করেছে রাজুক। রূপগঞ্জের আমলাবো মদিনানগর এলাকায় নির্মাণাধীন 4টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভেঙে ফেলা হয় অবৈধ অংশ। অবৈধ অংশ ভেঙে ফেলার পাশাপাশি প্রতিটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, জব্দ করা হয়েছে মিটার। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বিগত 15 বছর স্বাধীনভাবে কেউ কথা বলতে পারেনি উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, হেফাজতে নির্মম হত্যাকাণ্ডের বিভিন্ন প্রমাণ থাকার পরও প্রতিবাদ হয়নি। বৃহস্পতিবার বিকালে বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, বিভিন্ন ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি পত্রিকায় লেখালেখির মাধ্যমে সত্য তুলে ধরার চেষ্টা করেছেন। অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে বই পড়ার প্রতি গুরুত্ব তুলে ধরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ বলেন, দেশের মানুষকে আলোকিত করতে শুধু রাজধানী কেন্দ্রিক নয়, বই মেলা করতে হবে দেশের সব জেলা উপজেলায়। আমরা কিন্তু বই দেয়া শুরু করেছি এবং এটা করারই ইচ্ছা রাখি। যখন এই হেফাজতের যে উপরে যে নৃশংস বর্বরতা যেটা হয়েছিল, যেখানে all of middle class, all of the media, all of the political elite were culpable, যে কারণ তারা কেউই কোনো প্রতিবাদ তারা কখনো করেননি, তারা কেউ কোনো জানতে চাননি, এবং সেখানে অনেক এভিডেন্স কিন্তু সেই সময় ছিল যে সেখানে একটা হত্যাযজ্ঞ হয়েছে। প্রায় 15-20 বছর ধরে ডেইলি স্টারে এবং অন্যান্য পত্রিকায় কলাম লিখতে চেষ্টা করেছি। সেখানে মানবাধিকার, এক্সট্রাজুডিশিয়াল কিলিং, ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স, সাইবার সিকিউরিটি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মোটামুটি সাহসের সাথেই লিখতে চেষ্টা করেছি। আই নেভার কম্প্রোমাইজ মাই প্রিন্সিপালস। 46তম বিসিএস প্রশ্ন ফাঁসের বিষয়ে এখনো তদন্ত চলছে। পুরোপুরি বাতিল করার মতো পর্যাপ্ত কারণ পায়নি কমিশন, জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বলেন, সিআইডির তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, প্রশ্নপত্র ছাপানো, সংরক্ষণ ও নিরাপত্তার জন্য সতর্ক আছে পিএসসি। বিজি প্রেসে বিসিএস এর কোনো প্রশ্ন ছাপানো হবে না। প্রার্থীদের বিভ্রান্ত করে সংবাদ পরিবেশন না করতে আহ্বান জানান পিএসসি চেয়ারম্যান। বলেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে পরীক্ষার জট কমাতে কাজ করছে কমিশন। কাজ চলছে সিলেবাস সংস্কারেও। আমরা প্রশ্নপত্রের ব্যাপারে যথেষ্ট সতর্ক। প্রশ্নপত্র ছাপানো, প্রশ্নপত্র সংরক্ষণ এবং আমরা প্রশ্নপত্রের যে নিরাপত্তা, সেটার জন্য আমরা 2-3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু করার কথা ভেবে রেখেছি। সো যখনই প্রয়োজন হবে সেরকম নিরাপত্তা আমরা রাখব। খাগড়াছড়ি থেকে অপহরণের 8 দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। এতে বলা হয়, গত 16 এপ্রিল খাগড়াছড়ি সদরের গিলিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। এ নিয়ে গণমাধ্যম
সংবাদ প্রচার হলে কয়েক দফায় আলাদাভাবে অপহৃত 5 শিক্ষার্থীকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার বলেছেন, মুক্তি পাওয়া শিক্ষার্থীরা বর্তমানে যার যার বাড়িতে অবস্থান করছেন। ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটির ওপর ভরসা রাখতে না পারার কথা জানিয়ে আবার আন্দোলনে ফিরছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকালে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারীরা বলছেন, কারিগরি ভবনে সব কার্যক্রম বন্ধ রাখা ও প্রশাসনিক ভবন তালা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ 6 দফা আন্দোলন সাময়িক স্থগিত করেছিলাম। আমাদের মহাপরিচালক প্রথম থেকে বলতেছিলেন 6 দফা দাবি হলো যৌক্তিক, সেগুলো সবগুলি পূরণ করা হবে। কিন্তু তিনি একটি সংবাদ মিডিয়াকে পরবর্তীতে একটি সাক্ষাৎকার দেন, যেখানে বলেন কিছু দাবি যৌক্তিক, কিছু দাবি অযৌক্তিক, অযৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা হবে না। আমরা আমাদের সাময়িক আন্দোলন স্থগিত করার যে বিষয়টা ছিল সে বিষয়টা গতকালকেই প্রত্যাহার করেছি এবং আমরা আন্দোলন যে চলমান রাখবো সেই বিষয়টা ঘোষণা দিয়েছি। রাস্তা পারাপারে প্রথমবারের মতো রাজধানীতে চালু হলো ট্রাফিক পুশ বাটন পদ্ধতি। প্রাথমিকভাবে 22টি পয়েন্টে চালু হলেও পর্যায়ক্রমে পুরো ঢাকাকে এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানায় ট্রাফিক বিভাগ। এর মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি যানজট ও দুর্ঘটনা কমবে বলে আশা সংশ্লিষ্টদের। রাস্তা পার হতে চাপতে হবে ট্রাফিক সিগন্যালের পুশ বাটন, এরপর 100 সেকেন্ড অপেক্ষা। সবুজ বাতি জ্বলে উঠলেই রাস্তা পার হবেন পথচারীরা। বৃহস্পতিবার সকালে নিরাপদ পথচারী পারাপারে পরীক্ষামূলক প্রকল্প চালু করা হয় মিরপুর 2 নম্বরে। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিতে বেসরকারি প্রতিষ্ঠান জাইকার অর্থায়নে প্রকল্পটি ব্যবস্থাপনার দায়িত্বে আছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। নতুন এই পদ্ধতিতে পথচারীরা সন্তুষ্টি প্রকাশ করলেও দীর্ঘদিনের অভ্যাস বদলাতে হিমশিম খেতে হচ্ছে যানবাহন চালকদের। এতে কিছুটা বিপাকে পড়েন ট্রাফিক সহায়তা কর্মীরাও। এখন যে সিস্টেমটা করেছে এটা খুবই বেটার, বাচ্চা নিয়ে যাতায়াত করতে পারি স্বাচ্ছন্দ্যে। সবাই তো নিজের মতো করে চলে যাচ্ছে, কথা শুনে না। যারা কথা না শুনে তাদেরকে দাঁড়া করে রেখে অনেক মানুষ জড়ো হলে 2 মিনিট পরে নিয়ে যায়। উদ্যোগটা কন্টিনিউ করা উচিত। দেখা যায় যে রোড পার হতে গেলে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই ক্ষেত্রে যদি বলি এই উদ্যোগটা অনেক ভালো। মানুষ অভ্যাসগতভাবে সবকিছু আসলে একদিনে চেঞ্জ করা সম্ভব না, তাদেরকে বোঝানোর মাধ্যমে, অ্যাওয়ারনেসের মাধ্যমে এটা কিভাবে করা যায় সেই জিনিসটা আমরা প্ল্যান করছি। জাইকা জানায়, গণসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের প্রয়োগ বাড়লেই আলোর মুখ দেখবে এই উদ্যোগ। আমরা যদি সম্মিলিতভাবে আমাদের যে রোড ইউজাররা তারা যদি ট্রাফিক আইন মানে, তাহলেই এটা আমরা যেভাবে বলতেছি যে একদম ফ্রি এবং জ্যাম ফ্রি ঢাকা, তাহলেই সেটা সম্ভব। এটা একটু জটিল, শুধুমাত্র সচেতনতা বা কোনো সাময়িক প্রকল্প দিয়ে একে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন কাঠামোগত শিক্ষা ও আইনের প্রয়োগ। এদিকে ভবিষ্যতে রাজধানী জুড়ে এই স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানায় ট্রাফিক বিভাগ। পথচারী প্লাস যারা গাড়ি চালক উভয়ের প্রতি আহ্বান, তারা যেন এই সিগন্যাল বাতি মেনে চললে আমরা মনে করি যে আমাদের প্রকল্প সাকসেসফুল হবে। ইতিমধ্যেই রাজধানীর মোট 22টি পয়েন্টে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি চালুর প্রকল্প নিয়ে কাজ চলছে। এর মধ্য দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি যানজট ও দুর্ঘটনা কমবে বলে আশা ডিএমপির ট্রাফিক বিভাগের। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। অবশেষে আনুষ্ঠানিকভাবে সি ট্রাক চলাচল শুরু হলো কক্সবাজার মহেশখালী নৌ রুটে। বৃহস্পতিবার সকালে এর উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা। এতে উচ্ছ্বসিত দ্বীপের বাসিন্দারা। গত শুক্রবার পরীক্ষামূলকভাবে সি ট্রাক চালু করা হয় কক্সবাজার মহেশখালী নৌ রুটে। 1 সপ্তাহ পর শুরু হলো নিয়মিত চলাচল। বৃহস্পতিবার সকালে এই নৌ রুটে আনুষ্ঠানিক সি ট্রাক চলাচলের উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাকাওয়াত হোসেন। সি ট্রাক চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বসিত দ্বীপের বাসিন্দারা। আজকে শুধু মহেশখালীর মানুষ নয়, মহেশখালীর প্রাণ প্রকৃতি পর্যন্ত খুশি। যারা দীর্ঘদিন ধরে এই ঘাট পারাপার, নৌ পারাপার নিয়ে যারা দুর্ভোগ ছিল,
বিভিন্ন সময় ভিকটিম হয়েছে, তাদের জন্য একটা খুবই আনন্দের দিন। আমরা যে কষ্টে ছিলাম, আমাদের ভবিষ্যতে পরজন্মগুলো এরকম কষ্ট থাকবে না আশা করি। সি ট্রাক উদ্বোধনের পর কক্সবাজার থেকে মহেশখালী যান নৌ পরিবহন উপদেষ্টা। এ সময় এই নৌ রুটে আরও একটি সি ট্রাক দেওয়ার দাবি জানান স্থানীয়রা। একটা যান দিয়ে এত বড় অঞ্চলের চাহিদা মিটবে না, তো আমি অনুরোধ করব 2টা সি ট্রাক যেন দেওয়া হয়। শীঘ্রই আরও একটি সি ট্রাক দেওয়ার আশ্বাস দেন নৌ পরিবহন উপদেষ্টা। আমাদের যে লিমিটেড রিসোর্সের মধ্যে রয়েছে, যেটা গত 17, 18, 20, 30 বছরে হয়নি, এটা সরকারের যেমন সদিচ্ছা, জনগণের চাহিদা ছিল বলেই এটা আমরা করতে পেরেছি। 250 যাত্রী ধারণ ক্ষমতার সি ট্রাকটি কক্সবাজার থেকে প্রতিদিন সকাল 8:30, দুপুর 12টা এবং সন্ধ্যা 6টায় মহেশখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। মহেশখালী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়বে প্রতিদিন সকাল 7:30টা, বেলা 11টা এবং বিকেল 5টায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে জলদস্যুরা। অস্ত্রের মুখে জেলেদের অপহরণ, চাঁদাবাজি, মাছ ছিনতাই সহ নানা অপরাধ করছে কয়েকটি দস্যু বাহিনী। সম্প্রতি কয়েকটি ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উপকূলবাসীর মধ্যে। সুন্দর শান্ত সুন্দরবন দিন দিন হয়ে উঠছে অশান্ত। আবারও মাথাচাড়া দিয়ে উঠছে কয়েকটি দস্যু বাহিনী, ঘটছে নানা অপরাধমূলক কাজ। উপকূলবাসীর অভিযোগ, গত 6 মাসে শতাধিক জেলে ও বাওয়ালিকে অস্ত্রের মুখে অপহরণ করেছে বনদস্যুরা। বিকাশের মাধ্যমে প্রত্যেকের জন্য মুক্তিপণ দিতে হয় 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। টাকা দিতে না পারলে করা হয় নির্যাতন। প্রথমবার ধরলে 20,000 টাকা জরিমানা। মুক্তিপণ দিয়ে আসা হয়, তাহলে তো আমাদের সংসার চালানো কষ্টকর, মহাজনের টাকা পরিশোধ করাও কষ্টকর। সম্প্রতি কোস্টগার্ডের কয়েকটি অভিযানে ধরা পড়ে জলদস্যুরা। জেলে ও জলদস্যুদের তথ্য মতে শরীফ বাহিনী, দয়াল বাহিনী সহ নতুন করে 7 থেকে 8টি বাহিনী গড়ে উঠেছে সুন্দরবনে। খুলনার দাকোপ, কয়রা, সাতক্ষীরার শ্যামনগর এলাকায় তাদের আধিপত্য বেশি। আইসেই মনে করেন যে ফায়ার করে, গুলি করে, নিচে যে কয়টা ছিল তাদের দিকে তাক করে আগে গুলি করে। শোনা যায় যে স্বামী ডাকাতি ধরেছে, মারধর করতেছে, তাহলে তো আমাদের একটা চিন্তাই থাকে, তারা কিভাবে আমাদের মুখে খাবার তুলে দেবে। কোস্টগার্ড ও বন বিভাগ বলছে অভিযান জোরদার করে দস্যুতা কঠোর হস্তে দমন করা হবে। সরাসরি অভিযান অব্যাহত আছে এবং থাকবে। সুন্দরবনকে জলদস্যু মুক্ত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বিশেষ আপনার টিম গঠন করে যদি এটি আরো এইভাবে জোরদার করা যায়, তাহলে আশা করি এটি করা সম্ভব। সবশেষ 6 মাসে সুন্দরবনে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে 24টি আগ্নেয়াস্ত্র, 60টি দেশীয় অস্ত্র, গুলি, হাতবোমা সহ গ্রেফতার করা হয়েছে 19 জলদস্যুকে। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে 37 জন জেলেকে। সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে অস্ত্র উদ্ধার, দস্যু গ্রেফতার হলেও মিলছে না স্থায়ী সমাধান। বিশ্ব ঐতিহ্যের এই ম্যানগ্রোভ অশান্ত হয়ে ওঠার আগেই সমন্বিত অভিযানে আবারও নিরাপদ সুন্দরবনের স্বপ্ন দেখছেন উপকূলবাসী। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। রাজধানীর মিরপুরের কালশিতে অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী সহ 5 কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মিরপুর সেনা ক্যাম্পের বাংলাদেশ সেনাবাহিনীর 6 স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট ও পল্লবী থানা পুলিশের সমন্বয়ে মিরপুর কালশি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় শাহিনুর রাশিদা সহ 5 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে মাদক বিক্রির টাকা, একাধিক মোবাইল ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ভবিষ্যৎ স্থপতিদের অনুপ্রাণিত করতে ষষ্ঠবারের মতো KSRM অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস বেস্ট আন্ডার গ্র্যাজুয়েট থিসিস অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়। এ আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় ইস্পাত শিল্প প্রতিষ্ঠান KSRM ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ IAB। বৃহস্পতিবার রাজধানীতে IAB মিলনায়তনে সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের 15টি আর্কিটেকচার শিক্ষা প্রতিষ্ঠানের সেরা 3 প্রতিযোগী চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। সেখান থেকে 3 জনকেই বাছাই করা হবে। 27 এপ্রিল থেকে হবে 4 দিন IAB-তে তাদের প্রজেক্ট প্রদর্শন করা হবে। আর এর আগে 26 এপ্রিল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দেশের বাইরের খবর, এক পর্যটন শহরে সন্ত্রাসী হামলা,
তুঙ্গে তুলেছে ভারত পাকিস্তানের উত্তেজনার পারদ। সার্ক ভিসা, সিন্ধু নদের পানি চুক্তি বাতিল নিয়ে দিল্লির সিদ্ধান্তের পর এবার সব বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ভারতীয় উড়োজাহাজের পাকিস্তানের আকাশপথ ব্যবহারে। এদিকে সর্বদলীয় বৈঠক করেছে বিজেপি সরকার। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার 2 দিন পর বৃহস্পতিবার প্রথমবার জনসম্মুখে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। বিহারের রাজনৈতিক জনসমাবেশে দেয়া বক্তব্যে জড়িতদের বিরুদ্ধে কড়া বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী। সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার ঘোষণা দেন তিনি। সন্দেহভাজন সন্ত্রাসীদের মধ্যে 2 জন পাকিস্তানের নাগরিক বলে দাবি করেছে কাশ্মীর পুলিশ। তারা সবাই পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য বলেও দাবি করা হয়। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি। সব ভারতের নাটক বলে মন্তব্য করেছে সংগঠনটির অন্যতম প্রধান সাইফুল্লাহ। ভয়াবহ এই হামলার ঘটনায় ভারত পাকিস্তান উত্তেজনার পারদ বেড়েই চলেছে। নয়াদিল্লির সীমান্ত বন্ধ, সিন্ধু পানি চুক্তি স্থগিত, কূটনীতিকদের বহিষ্কার সহ বেশ কিছু পদক্ষেপের পাল্টা জবাব দিয়েছে ইসলামাবাদ। জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের পাশাপাশি আকাশ সীমা ব্যবহার নিষিদ্ধের ঘোষণা দেয় পাকিস্তান। এছাড়া ওয়াঘা সীমান্ত বন্ধ, সার্ক ভিসা বাতিল করে 48 ঘন্টার মধ্যে ভারতীয়দের পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ইসলামাবাদে ভারতের প্রতিরক্ষা উপদেষ্টাদের অবাঞ্ছিত করার পাশাপাশি ভারতীয় হাইকমিশনে কর্মী সংখ্যা 30-এর নিচে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে নয়াদিল্লি ইসলামাবাদ উত্তেজনায় ঢাকা সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বাংলাদেশে পাকিস্তানি হাই কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী 27 এপ্রিল বাংলাদেশ সফরে আসার কথা ছিল তার, তবে অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে এই সফর সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নতুন সফরের তারিখ পারস্পরিক আলোচনার মাধ্যমে পরবর্তীতে নির্ধারণ করা হবে। বিশ্বের 50টি ধনী শহরের তালিকা থেকে কয়েক ধাপ পিছিয়ে গেল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক বিনিয়োগ ও অভিবাসন পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত তালিকায় উঠে এসেছে এ তথ্য। মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে রাজনৈতিক অস্থিরতার প্রভাব স্পষ্ট হলো ধনী শহরের তালিকায়। চলতি মাসে প্রকাশিত বিশ্বের ধনী শহরের তালিকা থেকে রাজধানী সিউলের পতন হয়েছে 5 ধাপ। বিশ্বের শীর্ষ 50টি ধনী শহরের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক বিনিয়োগ ও অভিবাসন পরামর্শদাতা প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স। এতে দেখা যায় গত বছরের তালিকায় 19তম স্থানে থাকা সিউল 5 ধাপে নেমে এবার জায়গা পেয়েছে 24-এ, যেটি তালিকায় অন্তর্ভুক্ত 50টি শহরের মধ্যে সবচেয়ে বড় পতন। তালিকা সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে সিউলে $100 মিলিয়ন বেশি সম্পদ থাকা ব্যক্তির সংখ্যা 195 থেকে কমে 148-এ দাঁড়িয়েছে। 2013 থেকে 2023 সাল পর্যন্ত সিউলে 28% বাসিন্দা মিলেনিয়ার থাকলেও 2024 সালে তা 17%-এ নেমেছে। আর এই বিপর্যয়ের প্রভাব পড়েছে দেশটির ছোট বড় কোম্পানিগুলোতেও। দক্ষিণ কোরিয়াতে যারা প্রবাসী শ্রমিকরা রয়েছেন তারা খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে আছে, কারণ বিদেশি শ্রমিকরা বর্তমানে কর্মঘণ্টা বেশি করতে পারছেন না। বিভিন্ন মিল কারখানায় তাদের কর্মঘণ্টা কম হচ্ছে। এই রাজনৈতিক পরিস্থিতি আসলে যত দ্রুত তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে, কোরিয়া তাদের পূর্বের শক্তিশালী অবস্থানে ফিরে আসবে। গত বছর থেকেই মার্কিন ডলারের বিপরীতে কোরিয়ার মুদ্রা ওয়নের মূল্য কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। কোরিয়ান কেন্দ্রীয় ব্যাংকের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাও চেষ্টা করছেন যে যথেষ্ট পরিমাণে এটাকে মানটাকে ধরে রাখার জন্য, এবং সে কারণে তারা কিন্তু তাদের যে জাতীয় যে ইন্টারেস্ট রেট যেটা আছে সেটা গত 6 মাসে সেপ্টেম্বর থেকে শুরু করে এই পর্যন্ত আসলে 3.75 থেকে 2.5% পর্যন্ত নামিয়ে নিয়ে এসেছেন। এদিকে ধনী শহরের তালিকায় সিউলের পতনের কারণ হিসেবে সম্পদের বহির্গমনকেও চিহ্নিত করেছে দ্য কোরিয়া হেরাল্ড। দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অস্থিরতা এর প্রভাব পড়েছে কোরিয়ার প্রতিটি স্তরে। স্থানীয় বিনিয়োগকারীরাই খুঁজছেন ভিন্ন পথ, যার কারণে
পিছিয়ে পড়তে হয়েছে বিশ্বের ধনী শহরের তালিকা থেকেও। তবে জুনে প্রেসিডেন্ট নির্বাচনের পর অর্থনৈতিক সংকট নিরসনে দেশটি ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। দেশের অনেক ক্রিকেট কর্তাদের কাছে দেশ নয় বরং ক্লাবই বড়। নিজেদের ক্লাবকে সর্বোচ্চ সুবিধা দিতে যে কোনো সিদ্ধান্তই নিতে পারেন তারা। তাই তো সৃষ্টি হয় তাওহিদ হৃদয়ের মতো ঘটনা। অতীতেও অনেকবার এমন দৃষ্টান্ত দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার মতে বদলে যাওয়া বাংলাদেশে এসবের লাগাম টানার এখনই সময়। 149, 144, 110, 108 14 ম্যাচে 874 রান গড়, প্রায় 80। বলতেই পারেন এই মুহূর্তে সেরা বিকল্প। টপ অর্ডারে যেখানে ব্যর্থ জয়, সাদমান, জাকিররা, সেখানে বিজয়ী তো দারুণ একটা সমাধান। কিন্তু ভুলে যাবেন না ফর্মের ভিন্ন। টাইগার জার্সিতে বিজয় সবশেষ টেস্ট খেলেছেন, তাও পার হয়েছে বছর 3। বিষয়টি এমন নয় যে ওয়ানডেতে টাচে থাকা কোনো ক্রিকেটারকে সাদা পোশাকে বিবেচনা করা যাবে না, কিন্তু প্রশ্ন তখনই আসবে যখন এই ক্রিকেটারের লঙ্গার ভার্সন কিংবা টেস্ট ফরম্যাটের সবশেষ পারফরমেন্সে তাকালে। তবে বিজয়ের ক্ষেত্রে গুঞ্জন ডালপালা মেলেছে আরও এক ভিন্ন কারণে, সেটা দেশের ক্লাব ক্রিকেটের নেতিবাচক সংস্কৃতি। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর পাশাপাশি শিরোপার রেসে দারুণভাবে টিকে আছে মোহামেডান, যাদের বিপক্ষে পরবর্তী ম্যাচ বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্সের, যে কারণেই জন্ম নিচ্ছে ষড়যন্ত্র তত্ত্বের। এর আগে যে সুবিধা নিত আবাহনী, এবার কি তাই নিচ্ছে মোহামেডান? যদিও বাস্তবে এমন অভিযোগ প্রমাণ করা কঠিন, তবে ঢাকার ক্লাবগুলো যে এসব সুবিধা নিয়ে আসছে তা মানছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। 100% হয়। সিলেক্টর যারা থাকেন তাদের আসলে কিছু করার থাকে না, অনেক প্রেশার থাকে। আমার কাছে মনে হয় সিলেক্টরদের স্বাধীনতা থাকে না, পিছন থেকে বোর্ডের পলিটিক্স, বোর্ডের প্রেশার, বিকজ আলটিমেটলি সিলেক্টর তো তাদের ওখানে জব করেন, তো এই সব প্রেশার কাজ করে, এটা নিঃসন্দেহে। বাট আমি মনে করি যে এই সব জায়গাতে আমাদের ধরেন বড় স্বার্থ দেখা উচিত। ক্লাব পলিটিক্সের মধ্যে না থেকে আমাদের দেশের চিন্তা করা উচিত যে এই কোন ক্লাবকে আমি ড্যামেজ করব, কোন ক্লাবকে আমি উঠাবো। এগুলো রং চিন্তা, খুবই ছোট চিন্তা, মানে আমি বলবো যে নোংরা চিন্তা। ক্লাব পলিটিক্সের সবশেষ উদাহরণ তাওহিদ হৃদয় আর তার নিষেধাজ্ঞা ইস্যু। যদিও শেষ পর্যন্ত সর্বমহলের চাপে 2 ম্যাচের নিষেধাজ্ঞায় কার্যকর থাকছে মোহামেডান অধিনায়কের। তবুও এই ইস্যু হয়ে থাকলেও দেশে ক্রিকেটের জন্য বাজে এক দৃষ্টান্ত। আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ার শুধুমাত্র খেলা পারফরমেন্স দিয়ে না, আপনাকে প্রত্যেকটা জায়গা দিয়ে আপনাকে ইন্টারন্যাশনাল বোঝাতে হবে যে না আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ার। আপনার মানে আপনারকে সবাই ফলো করছে, আপনাকে সবাই আইকনিক ভাবছে। তো এই হৃদয় আমাদের ইয়াং প্লেয়ার। আমি মনে করি তার পাশে ডানে বামে যে মানুষ ছিলেন তাদের দায়িত্ব ছিল, ইয়াং ছেলে ভুল করতেই পারে, তাদের দায়িত্ব ছিল তাকে কুল ডাউন করানো, যে না রিল্যাক্স, আমরা জিনিসটা হ্যান্ডেল করছি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বদলেছে অনেক কিছুই, তবে বিসিবিতে কেবল চেয়ারের মানুষগুলোই পাল্টেছে। পাইলটের মতে এসবের লাগাম টানার এখনই সময়, নইলে যে ক্রিকেট কালচার বদলাবে না কখনোই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। স্থগিত হলো দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ 2025। 1 বছর পিছিয়ে 2026-এ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের। যদিও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন জানান 2026 বিশ্বকাপ ফুটবলের বছর হওয়ায় 2027-এ এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা তাদের। এদিকে টুর্নামেন্ট স্থগিত হলেও এ বিষয়ে কিছুই জানে না বাফুফে। জুনেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাফ, সেভাবে পরিকল্পনাও করছিল বাংলাদেশ সহ অংশগ্রহণকারী দলগুলো, কিন্তু হঠাৎ করেই সাফের এই বিজ্ঞপ্তি স্থগিত করা হলো 2025 সাফ চ্যাম্পিয়নশিপ। কাঠামোতে কিছুটা পরিবর্তন এনে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে 2025-এর আসর মাঠে গড়ানোর কথা থাকলেও এবার তা হচ্ছে না। 1 বছর পিছিয়ে 2026 সালে 15তম সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের। নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করে সাফ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আরও সময় প্রয়োজন বলে জানায় সাফের সদস্য সংস্থা ও মার্কেটিং পার্টনার স্পোর্ট 5। যদিও সাফের সভাপতি কাজী সালাউদ্দিন জানান 2026 বিশ্বকাপের বছর হওয়ায় সূচি নির্ধারণে বিপাকে পড়ার শঙ্কা রয়েছে, যে কারণে 2027-এ সাফ আয়োজনের উপযুক্ত সময় বলে মনে করছেন তিনি। এদিকে সাফ স্থগিত হওয়ার ঘোষণা এলেও এ বিষয়ে কিছুই নাকি জানানো হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। 2026 is a World Cup year. এইখানে হোম এন্ড অ্যাওয়ে সময় বের করা উইল বি ডিফিকাল্ট। সেই জন্য ডিসিশন হয়েছে যে প্রপারলি টুর্নামেন্টটা করতে গেলে
আমরা 2027-এ নতুন ডাইমেনশনে সাব চ্যাম্পিয়নশিপে চলে যাই। গণমাধ্যম থেকে প্লাস হচ্ছে সাফের একটা প্রেস রিলিজে আসলে দেখলাম যে সাবটা 2025 সাবটা এবার অনুষ্ঠিত হচ্ছে না, তো আমরা অফিসিয়াল ভাবে এখনো আমরা চিঠি পাইনি। 2025 সাফ স্থগিত হলেও হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত বহাল রয়েছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জনমানুষের সঙ্গে একটি মহলের চাওয়ার পার্থক্য দেখছেন তারেক রহমান। যে কোনো মূল্যে ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান, বিচার ও সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত। ভিসি প্রো ভিসির পদত্যাগে কুয়েট শিক্ষার্থীদের উল্লাস, ক্যাম্পাসে আনন্দ মিছিল। 4 মে একাডেমিক কার্যক্রম শুরু, সিদ্ধান্তে শিক্ষক সমিতির আপত্তি। বাংলাদেশ পুনর্গঠনের সহযোগিতার আশ্বাস কাতার প্রধানমন্ত্রীর। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার ঘোষণা, দোহার ব্যবসায়ীদের ঢাকায় বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।